একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা এবার মান্থলি পরীক্ষার জন্য ষষ্ঠ অধ্যায় ক্লাস করাইছিলাম, কিন্তু এখন বোর্ড কর্তৃক একটা সিলেবাস দিয়ে দিয়েছে। ওই মান্থলি পরীক্ষায় ষষ্ঠ অধ্যায় আর থাকলো না ওই সিলেবাস অনুসারে। তবে এবার মান্থলি পরীক্ষায় আমরা প্রশ্ন করব এবং প্রশ্নের উত্তর দেব নবম অধ্যায় থেকে। নবম অধ্যায় হলো সামগ্রিক আয় ও ব্যয়। আজকের অধ্যায় হলো নবম, সামগ্রিক আয় ও ব্যয়। আর শিকনফল হইল ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় নির্ণয়। আর এই নবম অধ্যায় এক অঙ্ক জাতীয় প্রশ্ন, যেহেতু মান্থলি পরীক্ষা 12 তারিখে, আমরা যেগুলা পরীক্ষায় থাকবো এর উপর একটু আলোকপাত করব, আর বাকিগুলা পরে পরীক্ষার পরে আমরা ডিটেলস আলোচনা করব। তো এখানে একটি উদ্দীপক দেয়া আছে, অর্থাৎ যেটা পরীক্ষায় থাকবে সরাসরি উদ্দীপকটা আমরা উঠাইছি। তা উদ্দীপকে দেয়া আছে এ ও বি দুইটা দেশ যথাক্রমে মুক্ত এবং আবদ্ধ অর্থনীতির দেশ। তাহলে এ দেশ হইল মুক্ত অর্থনীতি আর বি দেশ হইল আবদ্ধ অর্থনীতির দেশ। তারপরে বি দেশের আমদানি ও রপ্তানির পরিমাণ শূন্য। তাহলে বিদেশে কি দাঁড়াইলো, বিদেশের আমদানিও নাই, বিদেশ থেকে কোনো কিছু আমদানিও করে না এবং বিদেশে বা অর্থাৎ অন্য দেশে কোনো কিছু রপ্তানিও করে না, অর্থাৎ তার মান শূন্য। নিম্নে এ দেশের অর্থনৈতিক তথ্যাবলী, অর্থাৎ এ দেশের অর্থনৈতিক তথ্যাবলী দেওয়া আছে। কি আছে একটু দেখি। এ দেশের তথ্যাবলীর মধ্যে দেওয়া আছে মোট বেসরকারি বিনিয়োগ ব্যয়। বিনিয়োগ ব্যয়ের সংকেত হলো, বিনিয়োগের সংকেত হলো ইনভেস্টমেন্ট। এর প্রথম অক্ষর নিলাম আমরা আই। কত দেওয়া আছে? বেসরকারি বলতে সাধারণ জনগণ যে পরিমাণ বিনিয়োগ করে কোথায়? শিল্প কারখানা, গার্মেন্টস ফ্যাক্টরি ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের বিনিয়োগ আছে। এই বিনিয়োগ ব্যয় হইল 500 কোটি টাকা জনগণের। তারপর হচ্ছে মোট বেসরকারি ভোগ ব্যয়। বেসরকারি ভোগ ব্যয় হইল জনগণ ভোগ ব্যয় বিনিয়োগ করে, আর ভোগ ব্যয় হইল কি? ভোগ ব্যয় হচ্ছে কনজামশন, এর সংকেত হইল সি। এই সি দ্বারা ভোগ ব্যয় অর্থাৎ মোট বেসরকারি ভোগ ব্যয়, জনগণ কি পরিমাণ দ্রব্য ভোগ হইছে, খায়, গ্রহণ করে, ব্যবহার করে, এই জামা কাপড় ইত্যাদি দ্রব্য হইল ভোগ ব্যয় 600 কোটি টাকা। তাই এক বছরে ভোগ করে কত টাকা? 600 কোটি টাকা জনগণ। আর বেসরকারি বিনিয়োগ হইল কত? 500 কোটি। তারপরে আছে মোট সরকারি ব্যয়। সরকার বিভিন্ন ধরনের ব্যয় করে থাকে, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট ইত্যাদি অনেক ধরনের কিছু ব্যয় করে। সরকার ব্যয় করে কত? 1000 কোটি টাকা। আবার এ দেশে আর বিদেশে আমদানি ছিল না, রপ্তানিও ছিল না, অর্থাৎ তাদের মান শূন্য। আর এ দেশে মোট আমদানি ব্যয়, যেই দ্রব্যগুলা এ দেশ উৎপাদন করে না সেগুলো অন্য দেশ হতে আমদানি করে, অর্থাৎ ইম্পোর্টের মান আছে কত? 700 কোটি টাকা। আবার এ দেশের মোট রপ্তানি আয়, রপ্তানি করলে আয় হয়, আর বাকিগুলা সব ব্যয়। এ দেশ যেটা উৎপাদন করে এখান থেকে ভোগ করার পরে যে অংশটুকু থাকে, অর্থাৎ উদ্বৃত্ত অংশটুকু আবার সে অন্য দেশে অর্থাৎ বিদেশে রপ্তানি করে 900 কোটি টাকা। এই একটা উদ্দীপক দেয়া আছে। এবার ক এবং খ সরাসরি রঞ্জিত কুমার নাথের বইয়ের মধ্যে দেখবা, ওখান থেকে প্রশ্ন করছে, ওই জায়গা থেকে সরাসরি পড়ে নেবা, যেহেতু 12 তারিখে পরীক্ষা। তা গ এবং গহ নিয়ে আলোচনা করব। গতে আছে কি? এ দেশের মোট জাতীয় আয় নির্ণয় করো। আর গহ নম্বরে আছে উদ্দীপকের আলোকে এ দেশের অর্থনীতির সাথে বি দেশের অর্থনীতির তুলনা করো, কোনটি উত্তম বিশ্লেষণ করো। তাই আগে গহ নম্বর একটু আলোকপাত করি। গহ নম্বর যেহেতু প্রশ্নটা এখন পড়লাম, গহ নম্বরে কি আছে? উদ্দীপকের আলোকে এ দেশের অর্থনীতির সাথে। তো এ দেশ হইল কি? এ দেশের অর্থনীতিতে দেয়া আছে কি? বিদেশের বাণিজ্য আছে, অর্থাৎ আমদানি আছে, রপ্তানি আছে। আর বিদেশের আমদানি নাই, রপ্তানি নেই। এদিক থেকে দেখা যায় যে এ দেশ উত্তম। কিভাবে উত্তম? এ দেশের মধ্যে যে সমস্ত দ্রব্যগুলো উৎপাদন হয় না, অর্থাৎ যেগুলো উৎপাদন করতে ব্যয় বেশি হয়, সেগুলো এ দেশ উৎপাদন না করে সেগুলা বিদেশ থেকে আমদানি করে। আবার যে সমস্ত দ্রব্য এ দেশে বেশি উৎপাদন হয়, অর্থাৎ এ দেশে বেশি উৎপাদন হয়, দেশের চাহিদা মেটানোর পরে তা বিদেশে কি করে? রপ্তানি করে।
তাহলে রপ্তানি করলে আয় হয়, তাই আমদানি যেগুলো উৎপাদন হয় না সেগুলো আমদানি করে সে ব্যবহার করতে পারে, যেগুলো বেশি উৎপাদন হয় সেগুলো বিদেশে বিক্রি করে কি করতে পারে, আয় অর্জন করতে পারে। কিন্তু বিদেশের আর এই বিদেশটার মধ্যে আমদানি রপ্তানি নাই। এদিক থেকে বোঝা যায় যে আমদানি রপ্তানি নাই, সে ইচ্ছা করলে যেটা নাই সেটা বিদেশ থেকে আনতে পারে না এবং গ্রহণও করতে পারে না। আর যেগুলো বেশি উৎপাদিত হয় উদ্বৃত্ত থাকে সেগুলোও বিদেশে রপ্তানি করতে পারে না, সেইটা তার অপচয় হইব, নষ্ট হইব। তাহলে এদিক থেকে মানে এই দিকে আলোচনা করলে দেখা যায় এ দেশ বিদেশের তুলনায় এ দেশ উত্তম। ডিটেলস একটু পরে আমরা আলোচনা করব। এবার দেখি গতে কি আছে, এ দেশের মোট জাতীয় আয় নির্ণয় করো। মোট জাতীয় আয় নির্ণয় করো। তো এখানে অনেক প্রশ্ন থাকে, মোট জাতীয় আয় নির্ণয় করো। তো মোট জাতীয় আবার কি জিনিস, এখানে উপর অধ্যায় হচ্ছে কি আছে, সামগ্রিক আয় ও ব্যয়। সামগ্রিক বলতে সারা দেশের আয় এবং ব্যয়কে বোঝানো হয়েছে। আর মোট জাতীয় আয় নির্ণয় করতে বলছে। তো মোট জাতীয় আয় কি? মোট জাতীয় আয় হলো সাধারণত কোনো নির্দিষ্ট সময়ে অর্থাৎ একটি আর্থিক বছরে মোট জাতীয় আয়, মোট জাতীয় আয়, জাতীয় দ্বারা মানুষ, জাতি হইছে মানুষ সাধারণত কোনো নির্দিষ্ট সময়ে অর্থাৎ একটি আর্থিক বছরে দেশের জনগণ দেশের মধ্যে এবং বিদেশে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সামগ্রী উৎপাদন করে, অথবা যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সামগ্রী কী করে, যে পরিমাণ দ্রব্য সামগ্রী কি আছে মোট কোনো নির্দিষ্ট সময় সাধারণত এক বছরে দেশের নাগরিকগণ দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য বা সেবা উৎপাদন করে তার আর্থিক মূল্যের সমষ্টিকে বলা হয় মোট জাতীয় আয়। মোট জাতীয় আয় কী দাঁড়ালো? মোট জাতীয় আয়। তো জাতি দ্বারা আমরা কি বুঝি? জাতীয় দ্বারা বুঝি আমরা দেশের নাগরিক, আর দেশের নাগরিক বুঝি। তাহলে জাতীয় দ্বারা, মোট জাতীয় দ্বারা কি বুঝাইলো? সাধারণত একটি আর্থিক বছরে একটি দেশের নাগরিক দেশের ভিতরে এবং দেশের বাহিরে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য উৎপাদন করে তার সমষ্টিকে মোট জাতীয় আয় বলে। অর্থাৎ বাংলাদেশের কথা যদি কল্পনা করি, বাংলাদেশের 10 কোটি মানুষ কর্মরত আছে। এই 10 কোটি মানুষ বাংলাদেশের ভিতরে আছে 9 কোটি, বিদেশে আছে 1 কোটি। এই 10 কোটি মানুষের মধ্যে 9 কোটি মানুষ দেশে থাইকা যা উৎপাদন করে, 9 কোটি মানুষ দেশে থাইকা ধরি 1000 মার্কিন কোটি টাকা আয় করে, মার্কিন ডলার আয় করলো। আর ওই 1 কোটিতে এই 9 কোটি মানুষে, আর ওই 1 কোটি মানুষে আয় করলো বিদেশ থাইকা, অর্থাৎ দেশের বাইরে সৌদি আরব, আমেরিকা, লন্ডন, অন্য দেশে থাইকা আয় করলো ধরি 500 কোটি টাকা। অর্থাৎ দেশের নাগরিক দেশের ভিতরে এবং দেশের বাইরে যে পরিমাণ আয় করে তার সমষ্টিকে বলা হয় মোট জাতীয় আয়। এগুলো কি মোট জাতীয় আয়। তাহলে মোট জাতীয় আয় আমরা বুঝলাম। তারপর মোট দেশজ উৎপাদন কাকে বলে একটু শুনি। মোট দেশজ উৎপাদন, দেশজ বলতে, দেশ বলতে বাংলাদেশের সীমানারে বোঝায়। দেশ বলতে যদি বাংলাদেশের সীমানারে বোঝায়, এই সীমানার মধ্যে থাইকা, এই বাংলাদেশের সীমানার মধ্যে থাইকা বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের মধ্যে বিদেশিরা বিভিন্ন ধরনের বিনিয়োগ করে এই তাদের অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে, অর্থাৎ একটি আর্থিক বছরে একটি ভৌগোলিক সীমানার মধ্যে যে পরিমাণ দ্রব্য সামগ্রী, যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সামগ্রী উৎপাদন হয় তার বাজার মূল্যের সমষ্টিকে বলা হয় মোট দেশজ উৎপাদন। এগুলো আমরা পরীক্ষার পরে ক্লাসে ডিটেলস আলোচনা করব। তাহলে আমরা জাতীয় আয় বুঝলাম কি? দেশের জনগণ দেশের ভিতরে থাইকা এবং দেশের বাইরে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য উৎপাদন করে তার বাজার মূল্যের সমষ্টিকে বলা হয় মোট জাতীয় আয়। তাহলে গতে আছে কি এ দেশের মোট জাতীয় আয় নির্ণয় করো। তো এ দেশের মোট জাতীয় আয় নির্ণয় করতে গেলে একটা সূত্র আছে, একটা নিয়ম আছে কিভাবে জাতীয় আয়, ব্যয় পদ্ধতিতে কিভাবে জাতীয় আয়
এটা যেহেতু সবগুলা ব্যয় আছে, তো এটা হইলো কি জাতীয় আয় পরিমাপের সূত্র হয়েছে 3 ধরনের। একটা হচ্ছে আয় পদ্ধতিতে, আরেকটা হচ্ছে উৎপাদন পদ্ধতি, আরেকটা হচ্ছে ব্যয় পদ্ধতি। আর যেহেতু এবার পরীক্ষায় আমি ব্যয় পদ্ধতি দিব, এবার ব্যয় পদ্ধতি নিয়ে আলোচনা করব। তা ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপের নিয়ম বা সূত্র, জাতীয় আয় পরিমাপের নিয়ম অথবা সূত্র এন লেখা আছে আবদ্ধ অর্থনীতিতে একটা সূত্র, আর একটা হচ্ছে মুক্ত অর্থনীতিতে আরেক রকম। আবদ্ধ আর মুক্ত হইল কি আরে, এ এবং বি দেশ, একটা হচ্ছে আবদ্ধ অর্থনীতির দেশ, এ বলা আছে মুক্ত এবং আবদ্ধ অর্থনীতির দেশ। তাহলে আবদ্ধ অর্থনীতিতে এই সমান সমান কি আছে, সি প্লাস আই প্লাস জি, আর এইটা আছে কি সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। এটা হচ্ছে মুক্ত অর্থনীতিতে জাতীয় আয় পরিমাপের সূত্র। তাইলে এইটা আমরা এই না দিয়া লিখতে পারি গ্রোস ন্যাশনাল ইনকাম, এটাও লেখা যায়। তো এখানে গ্রোস ন্যাশনাল ইনকামও লিখতে পারি। এই হচ্ছে এগ্রিগেট এক্স। এইটা পরে ব্যাখ্যা করি। তাহলে কী দাঁড়াইল, সি প্লাস আই প্লাস জি, এটা হচ্ছে আবদ্ধ। আবদ্ধটা আবার কি, আবদ্ধ হইল শুধু দেশের সীমানার মধ্যে, শুধু দেশের সীমানার মধ্যে যে ধরনের কি হয় ব্যবসা বাণিজ্য হয়ে থাকে, দেশের বাইরে তাদের কোনো সম্পর্ক নাই, এটা হচ্ছে আবদ্ধ। আর মুক্ত হয়েছে কি দেশের মধ্যে এবং বিদেশের মধ্যে যে সমস্ত বাণিজ্য হয়ে থাকে তার নাম হয়েছে মুক্ত। তো এই আবদ্ধ আর মুক্ত এর আবার কয়টা খাত করছে, যেমন একটা আছে দ্বিখাত বিশিষ্ট অর্থনীতিতে। দ্বিখাত হয়েছে দুইটা খাত, দ্বি শব্দের অর্থ দুই খাত। দুই খাত হইল কি সি প্লাস আই। এটা সি প্লাস আই দ্বারা বোঝায় শুধু মানুষ কি করবে, দেশের জনগণ এবং সরকার যে পরিমাণ ভোগ করে, প্লাস দেশের জনগণ এবং সরকার যে না দেশের কি আছে সরকার নাই, সি দ্বারা বুঝাইছে দেশের কি আছে যে সাধারণ জনগণ যে পরিমাণ ভোগ করে এবং জনগণ যে পরিমাণে কি করে বিনিয়োগ করে। এটা হচ্ছে দুই খাত। এখানে সরকারের কোনো অবদান নাই। সরকার যদি না থাকে দেশের অর্থনীতি একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তখন আইয়া ত্রিখাত অর্থাৎ 3 নাম্বার খাতে যোগ হইল। 3 নাম্বার খাতের 3 দ্বারা 3 সি প্লাস আই, এই দুইটা থাকবো, সাথে কি আসলো সরকার আসলো। যখন জনগণ ভোগ করবে বিনিয়োগ করবে, যদি জনগণ ভোগ করতে অক্ষম হয়, সরকার এই জায়গায় এসে কী করবে, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিব, ব্যবসা বাণিজ্য ইত্যাদি, এবং সরকারেরও প্রয়োজন হয়, সরকার বিভিন্ন ধরনের ব্যয় করতে হয়। এই জন্য সরকার দেশের সুবিধার্থে সরকার রাস্তাঘাট ইত্যাদি ইত্যাদি করতে হয়, যা দ্বারা যেটা জনগণ করে না, জনগণ শুধু তার নিজস্ব আয় করে থাকে। এই জন্য কি আসলো, সরকার আসলো। এটা হচ্ছে 3 খাত বিশিষ্ট অর্থনীতি। আর 4 খাত হইল কারা, যেটা মুক্ত, সি প্লাস আই প্লাস জি। এবার সরকার দ্বারা সম্ভব, সরকার দ্বারা সমস্ত কিছু করা সম্ভব হইল না, তখন যাইতে হইব কি বিদেশে। বিদেশে আমরা কিছু রপ্তানি করব, আর কোনো কিছু দ্রব্য যেটা অভাব আছে সেটা আমরা কি করব, আমদানি করব। এটা হচ্ছে 4 খাত। তা মূলত একটা হলো আবদ্ধ আর একটা হচ্ছে মুক্ত। এই আবদ্ধ আর মুক্তরে ভাগ করলে 2 খাত হয়, 3 খাত হয়, 4 খাত হয়। এই 4 খাত বিশিষ্ট অর্থনীতি, এইটা হচ্ছে আবদ্ধ ভাঙ্গার পরে, আর 4 খাত তো সরাসরি মুক্ত অর্থনীতিতে আছে। তাহলে আমরা এই উদ্দীপক অনুসারে একটু দেখি। উদ্দীপক অনুসারে উদ্দীপকে কি কি মান দেওয়া আছে। মোট বেসরকারি বিনিয়োগ হয়েছে আয়। এই আয় দেখি তো এটা কোনটার মধ্যে আছে, এটা সরাসরি মুক্ত অর্থনীতি উল্লেখই আছে। তাই কি আছে, আই আছে, সি আছে, জি আছে, এরপরে এক্স এম দুটোটাই আছে। তাহলে এটা কোন সূত্রে পড়বে, আবদ্ধে পড়বে না মুক্ততে পড়বে? তো এটা আমরা পরিষ্কার মান অনুসারে পাই কিসে আছে, মুক্ততে আছে। তাই মুক্ততে যদি থাকে, আমরা মুক্ত অর্থনীতিতে জাতীয় আয় নির্ণয় করব। এই সূত্র, এইটা কথাটা প্রথম লেখার পরে গ নম্বর উত্তর দিতে যায় লিখব, মুক্ত অর্থনীতিতে জাতীয় আয় নির্ণয়ের পদ্ধতি, উদ্দীপকের আলোকে মুক্ত অর্থনীতিতে জাতীয় আয় নির্ণয় করি। তারপরে লিখব কি, উদ্দীপকের মানগুলো বসাই। উদ্দীপকের মান বসাই। এখানে প্রথম দেয়া আছে কি আয়, তারপরে আছে সির মান কত দেওয়া আছে, 600 কোটি, যোগ আয়ের মান আছে 500 কোটি। এবার সরকারি ব্যয়, গভর্নমেন্ট ব্যয় আছে কত, 1000 কোটি, এখানে যোগ আছে। তারপরে এম আছে, অর্থাৎ আমদানি ব্যয় আছে,
তো প্রথম আছে কি, সূত্রে আছে প্রথম এক্স, ধরো এক্সের মান দিই 900 কোটি, তারপরে মাইনাস এম এর মান আছে কত 700 কোটি। এম দ্বারা হয়েছে আমদানি। এবার 600 আর 500 কত 1100, 1100 আর 1000 কত এই 2100 কোটি টাকা, যোগ এই 900, এইটার দিয়ে এটা বিয়োগ করতে হয়, 900 দিয়ে 700 গেলে থাকে কত 200, এই 200 কোটি টাকা। এবার এই দুইটা যোগ করলে থাকে কত হয় কত 2300 কোটি টাকা। এই 2300 কোটি টাকা হয়েছে গ নম্বর এ দেশের মোট জাতীয় আয়। তাহলে এখানে দিব উত্তর, এই 2300 কোটি টাকা হলো কি এ দেশের মোট জাতীয় আয়। তো এইভাবে আমরা এই সূত্রের আলোকে মান দেওয়া থাকলে আমরা অঙ্ক করতে পারবো। আর গহ নম্বরে উদ্দীপকের আলোকে এ দেশের অর্থনীতির সাথে বি দেশের অর্থনীতি, যে প্রথম বললাম এদের যেহেতু মুক্ত অর্থনীতির দেশ, যে সমস্ত দ্রব্য এ দেশে উৎপাদন হয় না, অর্থাৎ যেগুলা জনগণের চাহিদা আছে উৎপাদন হয় না বা অল্প পরিমাণে হয়, যেগুলো উৎপাদন করতে ব্যয় বেশি হয় সেগুলো সে উৎপাদন করবে না, সেগুলো সে বিদেশ থেকে আমদানি করবে। আবার অনেক দ্রব্য এদেশে কি হয়, এদেশে অনেক দ্রব্য অতিরিক্ত পরিমাণে উৎপাদন হয়, আর ওই উৎপাদিত পণ্যগুলা দেশের চাহিদা মেটানোর পরে উদ্বৃত্ত থাকে, উদ্বৃত্ত পণ্যগুলা বিদেশে রপ্তানি করে অধিক পরিমাণে আয় অর্জন করে। তো এই অবস্থায় তার কি হয়, লাভবান হয়। তো এদেশ কি করে বিদেশ থেকে আমদানিও করতে পারে এবং উদ্বৃত্ত পণ্য বিদেশে রপ্তানি করে অধিক পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে। পক্ষান্তরে এই বিদেশের অর্থনীতিতে কি আছে, যেহেতু তাদের আবদ্ধ অর্থনীতি, বিদেশের সাথে কোনো সম্পর্ক নেই, যে সমস্ত দ্রব্য তাদের দেশে উৎপাদন হয় না, ইচ্ছা করলে তারা বিদেশ থেকে সেগুলো কি করতে পারে না, আনতে পারে না, আমদানি করতে পারে না। আমদানি যদি না করতে পারে, যে তাদের যেগুলা বেশি প্রয়োজন আমদানি যদি না করতে পারে, তাহলে বিদেশ এমনি ক্ষতিগ্রস্ত। আবার অনেক দ্রব্য আছে বিদেশে অতিরিক্ত উৎপাদন হয়, উৎপাদন হওয়ার পরে সেগুলা নিজের চাহিদা মেটানোর পরে উদ্বৃত্ত থাকে, আর উদ্বৃত্ত পণ্যগুলা বিদেশে রপ্তানি করা যায় না। উদ্বৃত্ত পণ্যগুলো যদি বিদেশে রপ্তানি করা না যায়, সেগুলা কি করে নষ্ট হয়ে যায়, অপচয় হয়। এই অবস্থায় তার এইটাও ক্ষতি। তাইলে এখান থেকে দেখা যায় যে এ দেশ তার ইচ্ছা মতো বিদেশ থেকে আমদানি করতে পারে এবং উদ্বৃত্ত পণ্য বিদেশে রপ্তানি করে কি করতে পারে, বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে। আর বিদেশ আমদানিও করতে পারে না, উদ্বৃত্ত পণ্য বিদেশে রপ্তানিও করতে পারে না। এ থেকে বোঝা যায় যে এ দেশের অর্থনীতি ভালো আর বিদেশের অর্থনীতি অবস্থা খারাপ। আরও ডিটেলস বাসায় পড়বেন। তাই আরেকটা আমরা নিয়ম আরেকটা এইরকম ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ শিখব, যেটাও পরীক্ষায় থাকবে। সরাসরি আমরা প্রশ্নের আলোকেই শিখব। জাতীয় আয়ের মডেল, তা কি শিখবো আমরা, ধরি দেয়া আছে কি আছে, দেয়া আছে সি সমান সমান, ওইটার মধ্যে দেয়া ছিল আই সমান সমান 500 আর সি সমান সমান 600, গভর্নমেন্ট ব্যয় দেয়া ছিল 1000 যেটা আমরা প্রথম করাইছি, আর এম দেয়া ছিল 700, আর তোমার এক্সপোর্ট দেয়া আছে 900। আর এখন আমরা শিখব, ধরি সি দেয়া আছে, একটা উদাহরণ আর কি, সি দেয়া আছে কত, সি 50 প্লাস 0.8y, আই দেয়া আছে 30 কোটি টাকা, আর গভর্নমেন্ট ব্যয় দেয়া আছে 70 কোটি টাকা। তো এই জায়গায় এক্সপোর্ট আছে আর ইম্পোর্ট আছে, এই জায়গায় এক্সপোর্টও নাই ইম্পোর্টও নাই, তাইলে আমরা এটা বুঝলাম কি আবদ্ধ অর্থনীতিতে আছে। তা আবদ্ধ অর্থনীতিতে আছে, আর আমরা প্রথমটা করছি মুক্ত অর্থনীতিতে। এখানে একটু পার্থক্য দেখি, এখানে সি ছিল শুধু 600 আর
এখানে সি এর মান 50 আবার প্লাস 0.8y। তো এবার 8y দিয়ে তো আমরা ওই জায়গায় নিলে যোগ করতে পারবো না, 0.8y। তাহলে এটা এমন হলো কেন? এই বোগ আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে স্বয়ংভূত বোগ। বোগ দ্বারা কি বুঝি? আমরা যেগুলা ব্যবহার করি খাই এগুলো হচ্ছে বোগ। তো বোগ আবার দুই ধরনের, একটা হচ্ছে স্বয়ংভূত বোগ আর একটা হচ্ছে পরিচিত বোগ। এই জায়গায় স্বয়ংভূত বোগ কোনো ব্যক্তি আয় না করে, ধরি একজন বাচ্চা বা বালক মানুষ আয় না করে দৈনিক সে কয় টাকা খায়? 50 টাকা। আবার যেই সময় সে এই বাচ্চাটা বড় হইল, বড় হওয়ার পরে 100 টাকা আয় করার পরে যেটা সে আরও কি খায়? 100 টাকা আয় করার পরে 0.8 দ্বারা বোঝায় সে 80 টাকা খায়। অর্থাৎ আয়ের সাথে একটা হচ্ছে আয় না করলেও খাইতে হয়, আর একটা হচ্ছে আয় করার পরে যেটা খায়। আয় করার পরে 100 টাকার মধ্যে 80 টাকা খায়। তা আয়ের সাথে সম্পর্ক আর স্বয়ংভূত, এটা হইল কি স্বয়ংভূত আছে, আর কি আর সাথে আছে? আয়ের সাথে আছে। আর এখানে শুধু স্বয়ংভূত ভোগ আছে। তো এইবার বিনিয়োগ যা আছে, এনও 500 জায়গায় 30, এটা বুঝতে অসুবিধা নাই। গভর্নমেন্ট এনও আছে 1000, এনও আছে 70। আর ইম্পোর্ট আর এক্সপোর্ট নাই, এটা নিয়ে মাথা ব্যথাও নাই। তো এই জায়গায় শুধু বুঝার আছিল কি, এখানে সি এর মান শুধু 600, এখানে শুধু 50 পাইছি, এটা মিলল 600 টাকা 50, কিন্তু অতিরিক্ত ফি প্লাস 0.8 কীভাবে আসলো? 0.8 আসছে কি, ওই যে আয়ের সাথে যেটা সম্পর্ক, ওয়াই দ্বারা ইনকাম বোঝায় বা আয় বোঝায়, এই আয়ের সাথে যেই ভোগ সম্পর্ক হইতো এটার নাম হচ্ছে প্রচিত ভোগ, আর আয়ের সাথে যেটা সম্পর্ক নাই এটার নাম হচ্ছে স্বয়ংভূত ভোগ। তাহলে আমরা কেমনে করবো? একটা সমীকরণ আছে, জাতীয় আয় নির্ণয়ের সূত্র হইল এটা কি, ওয়াই সমান সমান সি প্লাস ওয়াই দ্বারা জাতীয় আয় বোঝায়, এটা দ্বারাও জাতীয় আয় বোঝায়, আই প্লাস এই গভর্নমেন্ট ব্যয় আবদ্ধ অর্থনীতিতে। এইবার ওয়াইয়ের কোনো মান নাই, এনে মান আছে কি, সি এর মান বসাইব আমরা। সি এর মান আছে কত? 50 প্লাস 0.8y, আর যোগ আয়ের মান আছে 30 প্রতি, যোগ গভর্নমেন্ট ব্যয় আছে কত? 70। তো এবার কী করব? বা দিয়া করব, যেহেতু এখানে ওয়াইটা পাইছি, তো বা দিয়া করলে এই ওয়াই আমরা এখানে আনলাম, অথবা এখানে নিয়েও দেখাইতে পারি। তো ওয়াই যদি এখানে থাকে, আমরা সমাধান করছি ছোটোকালে বা যে সময় আমরা স্কুল জীবনে ছিল সমাধান করছি, এক জাতীয়গুলো আমরা একসাথে আনবো। যেমন শুধু সংখ্যাগুলো আমরা কোন সাইডে রাখবো? ডাইন সাইডে। আর সংখ্যা প্লাস অন্য কোনো এক এ থেকে জেড পর্যন্ত যে কোনো মান থাকে এগুলো আমরা বামে নিয়ে আসবো। তাহলে এখানে মান আছে কত? 0.8y, এখানে মান আছে 0.8y। তাহলে এ থেকে জেডের মধ্যে ওয়াই পাইলাম, আর শুধু সংখ্যা আছে কত? এই 50, এখানে বসাই যোগ। তো এইটা আবার কীভাবে হইল? একটা প্রশ্ন থাকে, নেন ছিল প্রত্যেক সংখ্যার বামের চিহ্নগুলো নিতে হয়। তো বামের চিহ্ন আছে কত? প্লাস 0.8y, এখানে মাইনাস হলো কেন? অনেকের প্রশ্ন থাকতে পারে। যেহেতু সাইড চেঞ্জ হইলে এই চিহ্ন পরিবর্তন হয়, প্লাস থাকলে মাইনাস, আর যদি এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হইল। তাইলে এই নিয়মে আসলো। তা প্লাস 30, এটার বামের চিহ্ন হইল 30, এই 30 বসাইলাম, এটার বামে আছে প্লাস 70। তো এবার করব কিভাবে? বা দিয়া করব, যেহেতু সমাধান। এই ওয়াই কয়টা? একটা, আর এনও ওয়াই আছে কি একটার থেকে কম, অর্থাৎ 0.8, আর এনও মনে মনে একটা 1 আছে। তা 1 বড় না 0.8 বড়? আমরা জানি 1 বড়। পয়েন্ট যে কোনো সংখ্যা থাকলে এর চেয়ে 1 বড়। তো 1 বড় হইলে এনে বিয়োগ করার পরে 0.2y থাকবে। এইবার তো প্লাসের সংখ্যাটা বড়, এই জন্য এটা প্লাস রইল, মাইনাস গেল গা। তো 50 আর 30 হয়েছে কত? 80। 80 আর 70 কত? অথবা 0 যোগ 0 যোগ 0, এইভাবে করতে পারি। বা ক্যালকুলেটার যার যেভাবে ভালো লাগে করবা। 7 আর 3 কত? 10, 10 আর 5 15, তো কত হইল? 150। এবার বা দ্বারা কী করবো? বা দ্বারা করে ওয়াইয়ের মান চাইছি আমরা, জাতীয় ওয়াইয়ের মান রাখবো। তো ওয়াইয়ের মান যদি এখানে রাখি, এই 150 যাইবে উপরে, নিচে যায় 0.2। এটা ভাগ দেওয়ার, এটা কি করবো? ওয়াই রেখা 150-এর 0.2 দ্বারা ভাগ দেওয়ার পরে কি সংখ্যা আসছে? 750। তাহলে আমরা জাতীয় আয় কত পাইলাম? এই কই জানি আমাদের এই সমীকরণ অনুসারে জাতীয় আয় পাইলাম কত?
750, উত্তর লিখে দিব, জাতীয় আয় পাইলাম কত 750 কোটি টাকা। এবার যদি আসে সরকারি ব্যয়, এনে আরেকটু, এটা গ নাম্বার প্রশ্নে কি চাইতে পারে, গ নাম্বার এই উদ্দীপক অনুসারে যেহেতু অঙ্ক করা শেষ, উদ্দীপকে কি চাইব, জাতীয় আয় নির্ণয় করো, উদ্দীপকের আলোকে জাতীয় আয় নির্ণয় করো, এবার গ নম্বরে এই উদ্দীপক, এটা একটা উদ্দীপক দেওয়া আছে ধরে নিলাম। এবার গ নম্বরে সরকারি ব্যয় কত বৃদ্ধি করছে তারা, সরকারি ব্যয় 50 কোটি টাকা বৃদ্ধি করলে, জাতীয় আয়ের পরিবর্তন কি হবে, এরকম একটা প্রশ্ন থাকবে। ধরো তাই কী করলাম আমরা, গতে আবদ্ধ অর্থনীতি হিসাবে করলাম, উত্তর পাইলাম কত 750। এনে বলা আছে সরকারি ব্যয় আগে ছিল কত 70, আবার গহ নম্বরে বলছে কি সরকারি ব্যয় 50 কোটি টাকা বৃদ্ধি করলে নতুন জাতীয় আয় নির্ণয় করো অথবা পরিবর্তন দেখাও, যে কোনো একটা থাকতে পারে, আমরা নিয়ম শিখবো, বাকিটা করব। তাহলে যদি আমরা কি করি, যেহেতু জাতীয় আয় পাইছি কত, জাতীয় আয় পাইছি 750 গ হতে, এন কি আমরা 50 যোগ করব, 50 যোগ করলে 800 বলা যাব না, এইভাবে না, এটা কিভাবে করতে হয় একটু দেখি আমরা নিয়মটা, এটা একটু নিয়মটা দেখব। এখানে পাইছি 750, গতে পাইছি 750, এটা একটু মনে রাখবো। এবার আমরা কিভাবে করব, তাই গহ নাম্বার করতে গেলে কিভাবে লিখবো, গহ নাম্বার লিখবো আমরা গহ নাম্বারে উত্তর কিভাবে লিখবো, গহ নাম্বারে লিখবো উত্তর লিখবো আমরা এইভাবে, দেয়া আছে উদ্দীপকে দেয়া আছে, লিখবো দেয়া আছে সরকারি ব্যয় জি সমান 70 কোটি, কিন্তু প্রশ্নে সরকারি ব্যয় টাকা বৃদ্ধি করা প্রশ্নের আলোকে লিখলে আরো সুন্দর হয়। সরকারি ব্যয় 50 কোটি টাকা বৃদ্ধি করা হলে নতুন সরকারি ব্যয় হবে, কি হবে, এই গভর্নমেন্ট আছে কত, আগে আছে কত, দেয়া ছিল 70, আর বৃদ্ধি করতে বলছে কত 50, যোগ বৃদ্ধি 50 করলে কত আসে, নতুন সরকারি ব্যয় 5 7 কত 12, অর্থাৎ 120 কোটি টাকা। তো এই কি আছে, এই নতুন সরকারি ব্যয় অনুসারে জাতীয় আয় নির্ণয় করি। জাতীয় আয় যেহেতু 3 খাত, ওয়াই সমান সমান এন জিএন বা ওয়াই লিখতে পারবো আমরা সি প্লাস আই প্লাস গভর্নমেন্ট। তো সি এর মান কত আছে এখানে, ওই সি এর মান যা আছে তাই, সি এর মান আছে কত 50 প্লাস 0.8 ওয়াই, যোগ আয়ের মান কত আছে যা ছিল তাই 30, আর গভর্নমেন্ট ব্যয় 70 ছিল, আর নতুনটা যোগ হয়েছে কত, যেহেতু আমরা গহ নম্বর করতেছি, নতুনটা 120। এই অনুসারে আগের মতো বা দিয়ে আমরা করব, ওয়াই এই সাইডে রাখলাম, সাইড চেঞ্জ করে প্লাস সহকারে এই সাইডে আনলে মাইনাস হইল, মাইনাস 0.8
0.8y সমান সমান এই 50 যোগ 30 যোগ 120 বা এটা বিয়োগ করলে 0.2y সমান সমান 50 আর 30 আর 120 150 200 যোগ করার পরে 200 যোগ করে যা হয় তাই বসাইবেন, মান পরিবর্তন হতে পারে। বা দিয়ে এবার রাখবো ওয়াই, জাতীয় ওয়াই নির্ণয় করতে গেছি, জাতীয় রাখলাম এই জায়গায় 200, এই জায়গায় 0.2 ভাগ দেওয়ার পরে উত্তর পাই কত, উত্তর এইখানে ভাগ দিয়ে নেবেন আপনারা ক্যালকুলেটারে 1000। উত্তর লিখবেন কি, সরকারি ব্যয় 50 কোটি টাকা বৃদ্ধি করার পরে জাতীয় আয় কী করে বৃদ্ধি পায়। আর যদি এটার পরিবর্তন চায়, জাতীয় আয় বৃদ্ধি পায় কত হয় 1000 কোটি টাকা। আর পরিবর্তন চাইলে 50 কোটি টাকা বৃদ্ধি করার পরে 1000, আগে ছিল গ হতে প্রাপ্ত 750, পরিবর্তন হলো কত 250। এই 50 কোটি টাকা সরকারি ব্যয় বৃদ্ধি হওয়ার কারণে জাতীয় আয় বৃদ্ধি পেয়েছে, পরিবর্তন হয়েছে কতটুকু বৃদ্ধি পেয়েছে 250 কোটি টাকা। যদি এটা চায় সরকারি ব্যয় 50 কোটি টাকা হলে জাতীয় আয় নির্ণয় করে তখন এটা লিখবেন। আর যদি কয় পরিবর্তন কতটুকু পরিবর্তন হয়েছে তখন এইটার থেকে গহতে প্রাপ্ত জাতীয় আয় বিয়োগ করার পরে কতটুকু পরিবর্তন হয়েছে 250 কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। তা আশা করি এই পরীক্ষার জন্য আমি রঞ্জিত কুমার নাথের নবম অধ্যায়ে তোমার 8 নাম্বার প্রশ্ন, অর্থাৎ কুমিল্লা বোর্ড 2017-তে আসছে এই প্রশ্নটা দিব। আর হয়েছে রাজশাহী বোর্ড 2017, এইটা পড়বেন যশোর বোর্ড 2017। তাই 3টা প্রশ্ন দেখবেন, কুমিল্লা বোর্ড, রাজশাহী বোর্ড, যশোর বোর্ড, 3টা প্রশ্ন ভালো করে দেখবেন। আর যেগুলা দেখাইলাম এর মধ্যে গ এবং গহের উত্তর পাবেন। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।